শের আধো ঘুমে চোখ কসলাতে কসলাতে বলল, হয়েছে তো। পাপা দাদুকে কল করেছিল, তখন আমি কথা বলেছি। ও। রুশদির কণ্ঠে এক চিমটে নিরাশা ঝরে পড়ল। মনে মনে ভাবল, সবার সাথেই কথা হলো, শুধু আমার বেলাতেই বুঝি সময় হলো না মিস্টার ক্যাপ্টেন। ফারাজের ট্রিপে যাওয়ার আজ ৩ নাম্বার রাত। ট্রিপ শেষে সম্ভবত আগামীকালই ফারাজের ফেরার কথা। ভোরের আবছা আলো ফুটতে তখনও বেশ দেরি। চারিদিকে শেষ রাতের মায়াবী নিস্তব্ধতা। রুমে শের আর রুশদি গভীর ঘুমে আচ্ছন্ন। শের বরাবরের মতোই হাত পা ছড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে। তন্দ্রার ঘোরে রুশদি হঠাৎ অনুভব করলো তার উপর কারো একটি হাতের ভার। এই স্পর্শটা পরিচিত মনে হলেও পরক্ষণেই তার শির দ্বারা বেয়ে হিমেল স্রোত বয়ে গেল। এ হাত শেরের হাত হতে পারে না। এ অনেক বেশি বড় এবং ভারী। একপাশে কাত হয়ে শুয়ে থাকার দরুন শুধু হাতটাই দেখতে পেল, মানুষটাকে নয়। আতঙ্কে তার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। রুশদি ভয়ে চোখ বুজে ফেলল। তার মনে পড়ে গেল পুরনো সব ভৌতিক গল্পের কথা। অনেক আগে একবার তার জিন নিয়ে সমস্যা হয়েছিল। তার যদিও ক্ষতি করেনি, তবে ভয় দেখিয়েছিল বিস্তর। লোকমুখে শুনেছে সুন্দরী মেয়েদের উপর নাকি আশিক জিনের নজর থাকে বেশি। এখনও ফজরের আজান পড়েনি, এই সময়টাইতেই নাকি ওদের উপদ্রব বাড়ে। রুশদের দেরি না করে মনে মনে কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলো। কিন্তু এই কেমন জিন? আয়াতুল কুরসি আর দুরূদ শরীফ পড়ার পরও হাতটা সরছে না। রুশদি এবার ভয় ছাপিয়ে মরিয়া হয়ে আরও জোরে জোরে দোয়া পড়তে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। সে তো আর জানে না এ কোনো সাধারণ বংশের জিন নয়, এ হলো খুদ খান বংশের জিন, ক্যাপ্টেন সরফরাজ খান, যার উপর এসব দোয়ার চেয়ে ঘুমের ঘোর বেশি কার্যকর। রুশদি কি জানতো ফারাজ আজই ফিরবে? তার জানা মতে ফারাজের ফেরার কথা ছিল আগামীকাল। তাই গভীর রাতে নিজের উপর কারো ভারী হাতের স্পর্শ পেয়ে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ঘুমের ঘোরেই ভেবে নেয় নির্ঘাত কোনো জিনভূতের কারবার। ভয় তাড়াতে সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। রুশদির আয়াতুল কুরসির শব্দে ফারাজের কাঁচা ঘুমটা ভেঙে গেল। গত ৩ দিন টানা ট্রিপ আর দীর্ঘ যাত্রার ক্লান্তি শরীরে জেঁকে বসেছে। আচ্ছন্নভাবে পাশ ফিরতে গিয়ে ভুলবশত হাতটা রুশদির উপর চলে গিয়েছিল। সচেতন হতেই হাত সরিয়ে নিয়ে ওপাশ ফিরে শুলো ফারাজ। তন্দ্রাচ্ছন্ন কণ্ঠে বিড়বিড় করল, এত রাতে দোয়া দরুদ পড়ছো কেন? পরিচিত কণ্ঠস্বর শুনে রুশদির বুকের ভেতর ধক করে ওঠা ভয়টা মুহূর্তেই জল হয়ে গেল। চোখ মেলে পাশে তাকিয়ে দেখলো ফারাজ শুয়ে আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। ফারাজের সংক্ষিপ্ত উত্তর। রুশদি কিছুক্ষণ ওভাবে স্তব্ধ হয়ে শুয়ে রইল। একবার ঘুম ভেঙে গেলে আর তার সহজে ঘুম আসে না। বিছানায় এপাশ ওপাশ করতে যখন ভোরের আজান কানে এলো তখন সে উঠে দাঁড়ালো। বিছানা ছাড়ার শব্দে ফারাজ চোখ মেলে আধো ঘুমে শুধালো, কোথায় যাচ্ছ? নামাজ পড়ব। রুশদি শান্ত গলায় জানালো। ও। মৃদু শব্দের সায় দিয়ে ফারাজ আবার চোখ বুজলো। বলে ফারাজ অসীম ক্লান্তি নিয়ে বালিশে মাথা রাখলো। আবার ঘুমানোর প্রস্তুতি নিতেই রুশদি শিওরে এসে দাঁড়ালো। তপ্ত কণ্ঠে ডাকলো, উঠুন। ফারাজ কোনো মতে এক চোখ খুলে তাকালো। ঘুমের ঘোরে ধরা গলায় শুধালো, কেন? নামাজ পড়বেন তাই। ইচ্ছে নেই, তুমি পড়ো, আমাকে ঘুমোতে দাও। ফারাজ আবার পাশ ফিরে শুলো। রুশদি এবার জেদ ধরে তেজালো গলায় বলল, উঠুন বলছি। ফারাজ এবার সত্যি বিরক্ত হলো। কপালে হাত রেখে বলল, উফ, ডিস্টার্ব করো না তো রুশদি, শরীর চলছে না, একটু শান্তিতে ঘুমাতে দাও। নামাজ পড়ুন, শরীর মন দুটোই শান্ত হবে। তুমি পড়ে আমার জন্য দোয়া করে দিও, তাতেই হবে। এখন যাও তো এখান থেকে। আপনাকে উঠতে বলছি। রুশদি এবার ফারাজের গায়ে ধাক্কা দিয়ে তাকে জাগানোর চেষ্টা করলো। আর কতবার ডাকতে হবে, উঠুন। ফারাজ এবার চটে গিয়ে উঠে বসলো। চোখের মনি লাল হয়ে আছে ক্লান্তিতে। সে ধমকের সুরে বলল, আর একবার ডাকলে জানলা দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেবো। বলেছি না ঘুমাবো, যাও এখান থেকে। রুশদি দাঁত কিরমির করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। লোকটা যে পরিমাণ একগুঁয়ে, এখন আর কথা
বাড়িয়ে লাভ নেই। সে গটগট করে ওয়াশরুমে চলে গেল অজু করতে। অজু সেরে জায়নামাজ বিছিয়ে যখন সে সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে রুকুতে গেল, তখন পাশ থেকে একটা ছায়া এসে দাঁড়ালো। স্পষ্ট না তাকালেও রুশদি অনুভব করলো ফারাজ এসে তার পাশেই নামাজে দাঁড়িয়েছে। এই তপ্ত ধমকের আড়ালে যে এক টুকরো অপরাধ বোধ কাজ করছিল তা ফারাজের জায়নামাজে বসা দেখেই বোঝা গেল। মা বাবার নড়াচড়ায় ছোট্ট শেরের ঘুমও ততক্ষণে টুটে গেল। চোখ কসলাতে কসলাতে সে দেখল তার পাপা আর মম পাশাপাশি দাঁড়িয়ে পরম স্রষ্টার ইবাদতে মগ্ন। 4.5 বছরের শিশুটি আর দেরি করলো না। সে নিজেই ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে অজু সেরে নিল। তারপর নিজের ছোট্ট ওয়ার্ড্রোব থেকে টুপি আর খুদে জায়নামাজটা বের করে ঠিক ফারাজের পেছনে এসে দাঁড়ালো। ফারাজ ছোটবেলা থেকেই ছেলেকে নামাজের প্রতি অনুরাগী করে তুলেছে, তাই সে এখন নিজেই নিজের সূরা কালাম পড়ে নামাজে দাঁড়িয়ে যেতে পারে। যদি সূরাগুলো তেমন পারে না, বিশেষ করে বড়গুলো, তবে ছোট্ট বাচ্চা অনুযায়ী যতটুকু পারে আলহামদুলিল্লাহ। জায়নামাজে দাঁড়িয়ে ছোট্ট হাত দুটো তুলে যখন সে নিয়ত বাঁধল, ফারাজ ও রুশদি দুজনেই টের পেল তাদের পেছনে খুদে মুসল্লি যোগ দিয়েছে। নিঃসন্দেহে এটি পৃথিবীর অন্যতম প্রশান্তিময় ও সুন্দরতম একটি দৃশ্য। বাইরের অন্ধকার চিরে ভোরের স্নিগ্ধ আলো ফুটতে শুরু করেছে, আর ভেতরে একটি পরিবারের 3 প্রজন্ম, বাবা মা এবং সন্তান, একই স্রষ্টার সামনে মস্তক অবনত করে দাঁড়িয়ে আছে। ঘরের গুমট ভাবটা কেটে গিয়ে সেখানে এক স্বর্গীয় পবিত্রতা ছড়িয়ে পড়ল, যেন এই নামাজের কাতারই তাদের তপ্ত মান, অভিমান আর দূরত্বের মাঝে এক অদৃশ্য সেতু বন্ধন তৈরি করে দিল। গত কয়েকদিন ধরে সিফাত খান বাড়ির গণ্ডিতেই নিজেকে আটকে রেখেছে। সেই ঝোড়ো বিকেলের ঝামেলার পর ফারাজ তাকে করার নির্দেশ দিয়েছিল, বাড়ি থেকে এক পাও নড়া চলবে না। সেদিন শেহজাদ খান নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করলেও ফারাজের দৃঢ়তার সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। ফারাজ একাই যেন ছোট ভাইদের স্বপ্নের চারপাশে এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। ফারাজের কড়া বারণের পেছনে কারণও ছিল। শান ও সিফাত দুজনেই দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলত। হুট করে ক্লাব ছেড়ে দেওয়ায় সেখানে পুনরায় ফেরাটা এখন আর সহজ হবে না। হয়তো ক্লাবের প্রেসিডেন্টের সাথে কথা বলতে হবে, নয়তো নতুন করে ট্রায়াল দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ফারাজ কথা দিয়েছে সে ট্রিপ থেকে ফিরলেই সব ব্যবস্থা করে দেবে। সিফাতও বড় ভাইয়ের উপর আস্থা রেখে আর ক্লাবে ফেরার তাড়া দেখায়নি। বেলা 11টা নাগাদ সকালে নাস্তা সেরে সিফাত বাড়ির লনের আরামদায়ক প্লাস্টিক সোফায় হেলান দিয়ে ফোন টিপছিল। এমন সময় এক চেনা কণ্ঠের ডাকে সে মুখ তুলল। কি রে লেডি কিলার, তুই কবে এলি এখানে? কণ্ঠস্বর শুনেই সিফাত ফোনটা পাশে রেখে সামনে তাকালো। দেখলো 3 পিস পরা চনমনে এক তরুণী দাঁড়িয়ে, প্রিমা। সে ফারাজের ফুফাতো বোন আর সিফাতের খালাতো বোন। সম্পর্কে সিফাতের বড় বোন হলেও তাদের কেমিস্ট্রিটা সবসময় বন্ধুর মতো। সিফাত একগাল হেসে বলল, আরে আপু, তুমি কখন আসলে? প্রিমা আয়েশ করে সিফাতের সামনের সোফাটায় বসলো। এই তো একটু আগে। তোর দুলাভাই গতকাল ফারাজের সাথে ফিরেছে, তাই ভাবলাম এই সুযোগে খান বাড়িতে একটা চক্কর দিয়ে যাই। তোর দুলাভাইয়ের সাথে দেখা হয়েছে তোর? হ্যাঁ, ব্রেকফাস্টের টেবিলে দেখা হলো। তা খবর কি শুনি? প্রিমা কৌতূহলী চোখে তাকালো। সিফাত ঘাড় বাঁকিয়ে হালকা মেজাজে বলল, আমি তো অল টাইম বিন্দাস। তুমি ঠিক কোন খবরটা শুনতে চাইছো আপু? প্রিমার মুখটা এবার একটু গম্ভীর হলো। কানে এলো তুই নাকি ইদানিং ড্রাগ নিচ্ছিস, নেশা টেশা করছিস খুব। সিফাত বিন্দু মাত্র বিচলিত না হয়ে সপ্রতিভ ভঙ্গিতে হাসল। একদম প্রিয়র খাঁটি খবর আপু, বিন্দুমাত্র ভেজাল নেই এতে। প্রিমা চোখ রাঙিয়ে বলল, এসব গাঁজাখোর হলে তো কোনো মেয়ে তোকে বিয়ে করবে না রে। সিফাতের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। সে চোখের পাতা কিছুটা ছোট করে অন্যরকম দৃষ্টিতে প্রিমার চোখের দিকে তাকালো। ঠোঁটের কাছে তর্জনী রেখে আলতো স্বরে বলল, অন্য কেউ না করলে তুমি করো। প্রিমা চমকে উঠে চেঁচিয়ে বলল, এই বেয়াদব, আমি তোর বড় বোন। সিফাত এবার অট্টহাসিতে ফেটে পড়ল। আরে আপু, প্রেম যদি খাঁটি হয় তবে সিনিয়র আপু রাজি হয়। থাপ্পড় দিব একটা। আমি তোর চেয়ে পাক্কা 4 বছরের বড়। তো কি হয়েছে, সিনিয়র আপু বিয়ে করা তো সুন্দর। সিফাত যেন আজ ফ্ল্যাটিংয়ের মুডে আছে। প্রিমা কপালে হাত দিয়ে বলল,
হাই রে সিফাত, তুই শেষমেশ আমার সাথেও ফ্লার্টিং করছিস? আমার একটা মেয়ে আছে রে বেয়াদব, ভুলে গেছিস? সিফাত বিন্দুমাত্র না দমে বাঁকা হেসে বলল, তাতে সমস্যা কি? দুনিয়ায় কত মানুষ বাবা হতে গিয়ে মামা হয়েছে, আমি না হয় এক লাফে মামা থেকে বাবা হয়ে গেলাম। সিফাত ছোটবেলা থেকেই বড় হয়েছে ভিনদেশি হাওয়ায়। পশ্চিমা সংস্কৃতির রং তার রন্ধে রন্ধে মিশে আছে। রিলেশনশিপ কিংবা ফ্ল্যাটিং এসব তার কাছে ডাল ভাতের মতো সহজ। তার পোশাকের ধরন থেকে শুরু করে চুলের কাট, এমনকি কথা বলার ভঙ্গিটুকুও যেন নিখুঁত কোনো আমেরিকান তরুণের প্রতিচ্ছবি। তবে সুদর্শন যুবকের একটা বিশেষ খেতাব আছে, যা আড্ডার মহলে বেশ পরিচিত, লেডি কিলার। একটা চোখের পলক কিংবা বাঁকা হাসিতেই 10টা মেয়ে কুপোকাত। মেয়ে পটানো তার বাঁ হাতের খেল। এই ফ্ল্যাটিংয়ের নেশাটা তার রক্তে এমনভাবে মিশে আছে যে নিজের আপন খালাতো বোন প্রিমার সাথেও রসিকতা করতে তার বাধে না। সিফাতের বেপরোয়া কথা শুনে প্রিমা ওর পিঠে এক মৃদু থাপ্পড় বসিয়ে দিল। কুত্তার বাচ্চা, তোর দুলাভাই কিন্তু এই বাড়িতেই আছে, কথাবার্তা একটু মেপে বল। সিফাত দম্বার পাত্র নয়, সে তাচ্ছিল্যের হাসি এসে বলল, তোমার ওই জামাইকে ভয় পাই নাকি আমি? ওটা তো আমার সতীন। তোমাকে তো আমার বিয়ে করার কথা ছিল আপু, অথচ ওই বিমানের ড্রাইভার বেটা এসে আমার হবু বউটাকে মাঝ আকাশ থেকে ছিনতাই করে নিয়ে গেল। সিফাত! প্রিমা এবার সত্যি দাঁত কিরমির করে উঠল। সিফাত সশব্দে একচোট হেসে নিল। হাসির রেশটুকু মুখে রেখে হঠাৎ গলার স্বর নামিয়ে গভীর স্বরে ডাকল, আপু। আবার কি হলো? প্রিমা বিরক্তিমাখা চোখে তাকালো। সিফাত চোখের মণিতে দুষ্টুমি ফুটিয়ে বলে উঠল, আই লাভ ইউ। হারামজাদা কুত্তার বাচ্চা! প্রিমার ধৈর্য রাখতে পারল না, রাগে পা থেকে জুতাটা খুলে সজোরে সিফাতের দিকে ছুঁড়ে মারল। সিফাত অত্যন্ত ক্ষিপ্রতায় মাথা সরিয়ে নেওয়ায় জুতাটা তাকে স্পর্শ করতে পারল না। সে লনের ঘাসে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে শুরু করলো। প্রিমা এবার মারমুখী হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই সিফাত এক লাফে অনেকটা দূরে সরে গেল। লাভ ইউ টু বলো, নালে রাগ করব। বলেই সিফাত এক দৌড়ে লনের ওপাশে চলে গেল। পেছনে প্রিমা জুতো হাতে নিয়ে তর্জন গর্জন করতে থাকলো। সিফাত বেহায়ার মতো হাসছে। সে হেলে দুলে দোতলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। পরনে তার ঢিলে ঢালা বেগি প্যান্ট আর নীল সাদা চেক শার্ট, যার বোতামগুলো খোলা থাকায় ভেতরের সাদা টি শার্টটা স্পষ্ট দেখা যাচ্ছে। প্যান্টের পকেটে হাত গুজে একেবারে হিরো স্টাইলে এগোচ্ছিল সে। আচমকা তার চোখে পড়ল 2.5 বছরের ছোট্ট প্রিমরোজকে। গোলাপি রঙের ফ্রক পরা পিচ্চিটা টই টই করে হেঁটে এদিকেই আসছে। এই মেয়েটাকে দেখলে কেন জানি শেরের পিত্তি জ্বলে যায়, অসহ্য লাগে তার উপস্থিতি। শের মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল। প্রিমরোজ আধো আধো পায়ে এগিয়ে এসে খুশিতে গদগদ হয়ে বলল, হ্যালো ভাইয়া। শের তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু 2.5 বছরের প্রিমরোজ কি আর অবহেলা বোঝে। সে উল্টো ছোট ছোট কদমে শেরের পিছু নিল। এক সময় কাছে এসে জামা টেনে ধরে আবদার করলো, ভাইয়া চলকেট দাও। শের ঝটকা মেরে তার হাত সরিয়ে দিয়ে ধমকে উঠল, এই পিচ্চি, চকলেট বলতে পারিস না? চলকেট আবার কি? আমি কি চকলেটের দোকান খুলে বসেছি যে তোকে কিনে দিব? তোর আম্মুর কাছে যা, আমার পিছু পিছু আসবি না একদম, কিন্তু মারবো। শের গটগট করে আবার হাঁটতে শুরু করলো। এতগুলো করা কথা বললেও বাচ্চা মেয়েটা তার বিন্দু বিসর্গ বুঝলো না। সে নাছোড়বান্দার মতো আবার শেরের পেছনে ছুটলো চকলেটের জন্য। তিতি বিরক্ত হয়ে শের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। উফ, যা না এখান থেকে, আমার পিছু নিচ্ছিস কেন? তোকে কিন্তু ট্যাটোর কামড় খাওয়াবো। প্রিমরোজ এবার 2 হাত বাড়িয়ে বলল, ভাইয়া কোলে নাও। সে যখন শেরের কোলে উঠতে চাইল, শের মেজাজ হারিয়ে তাকে একটা ধাক্কা দিয়ে বসলো। টাল সামলাতে না পেরে পিচ্চিটা মেঝেতে পড়ে গিয়েই তার স্বরে কান্না জুড়ে দিল। বাচ্চার কান্নার শব্দ শুনেই শেরের কলিজা শুকিয়ে গেল। ধরা পড়ার ভয়ে সে এক দৌড়ে সেখান থেকে চম্পট দিল। মেয়ের কান্নার আওয়াজ পেয়ে প্রিমা হন্তদন্ত হয়ে ছুটে এসে প্রিমরোজকে কোলে তুলে নিতেই সে তখন অদৃশ্য। প্রিমা মেয়েকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে বারান্দায়
কফির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। ফারাজ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ধীরলয়ে কফির কাপে চুমুক দিচ্ছিল। একটু আগে সে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্টের সাথে দীর্ঘ বৈঠক শেষ করে ফিরেছে। শান ধীর পায়ে ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। তার চোখে মুখে রাজ্যের উৎকণ্ঠা আর একরাশ প্রশ্ন। নিস্তব্ধতা ভেঙে শান প্রশ্ন করল, ভাইয়া, প্রেসিডেন্ট কে বললেন? ফারাজ কফির কাপে শেষ চুমুক দিয়ে শানের দিকে তাকিয়ে মৃদু হাসল। পরশু থেকেই প্র্যাকটিসে যাচ্ছিস তুই, কোনো দেরি করার দরকার নেই। শানের চোখে মুখে আনন্দের ঝিলিক খেলে গেল। মুহূর্তেই আবার সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কত টাকা দিতে হলো ভাইয়া? অনেক ঝামেলা হয়েছে নিশ্চয়ই। ফারাজ আদরে ধমক দিয়ে বলল, তোর ওসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু তোর ড্রিমে ফোকাস কর, বাকিটা আমি সামলে নেব। শান খুশি মনে চলে যেতে নিলে ফারাজ তাকে থামালো। একটু দাঁড়া, কথা আছে। সিফাত কোথায়? বোধহয় আমার রুমে আছে ভাইয়া। ফারাজ একটু গম্ভীর হয়ে বলল, ফুপি আর ফুপার সাথে কথা হলো, ওনারা চাচ্ছেন সিফাতের বিয়ে দিয়ে দিতে। ভাবছেন সংসারী হলে হয়তো ছেলেটা একটু লাইনে আসবে, নেশা টেশা ছাড়বে। আমি বললাম বিয়ে যখন দেবেনি তখন ওর যদি কোনো পছন্দ থাকে তবে সেটা জেনে নেওয়া ভালো, নইলে জোর করে বিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। তুই কি জানিস সিফাতের কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে কিনা? শান এবার খানিকটা অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো, আমতামতা করে বলল, জি ভাইয়া, আচ্ছা। নাম কি? ফারাজ সরাসরি জানতে চাইল। ভাইয়া, সবগুলোর নাম তো আমার ঠিক জানা নেই। শানের উত্তর শুনে ফারাজ আকাশ থেকে পড়ল। সবগুলোর নাম জানিস না মানে? ওর গার্লফ্রেন্ড কয়টা? শান আঙ্গুল গুনে মনে করার চেষ্টা করল। পরশুদিন পর্যন্ত 15টা ছিল। গতকাল 2টোর সাথে ব্রেকআপ হয়েছে, তার মানে 13টা। আবার কাল রাতে নতুন 4টার সাথে রিলেশন শুরু হয়েছে। সব মিলে এখন বোধ হয় 19টা। সঠিক সংখ্যা বলা মুশকিল, বাড়তে বা কমতে পারে। ফারাজ হতবাক হয়ে তাকিয়ে রইল। বলিস কি? এতগুলো মেয়েও একসাথে ম্যানেজ করে কিভাবে? শান দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে ভাইয়া, ওর যে লুক, যে ফিটনেস, মেয়েরা তো লাইন ধরে বসে থাকে ওর সাথে প্রেম করার জন্য। ওর ইনস্টাগ্রাম চেক করলে দেখবে প্রতিদিন শয়ে শয়ে প্রপোজাল আসছে। আল্লাহ যদি ওর মতো চেহারা আর কপাল আমাকে দিত, ও যে এ পর্যন্ত কতগুলো প্রেম করেছে তার কোনো ইয়ত্তা নেই। আমি আজ পর্যন্ত এতগুলো মেয়ের চোখে দেখি নাই যতগুলোর সাথে প্রেম করেছে। ফারাজ কপালে হাত দিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ল। আমি ভেবেছিলাম পছন্দের কোনো মেয়ে থাকলে তার সাথে বিয়ে ঠিক করব, কিন্তু তুই তো যা শোনালি তাতে আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে। বুঝলাম, ওর সাথে আমাকে সরাসরি বসতে হবে। তবে সাবধান শান, তুইও কি ওর মতো প্রেমের টেম্পো চালানো শুরু করেছিস নাকি? শান আকাশপানে হাত তুলে তওবা পড়ার ভঙ্গিতে বলল, লা হলে বলা কোথায় ইল্লা বিল্লাহ, এইসব অপবিত্র কাজে আমি নেই ভাইয়া। আমি হলাম খাঁটি পবিত্র পাপী। ফারাজ বাঁকা হেসে শানের কাঁধে হাত রাখল। মনে রাখিস, অতি ভক্তি চোরের লক্ষণ। ভোরবেলা 3 দিনের দীর্ঘ ট্রিপ শেষে যখন আহাদ আর ফারাজ ফিরল, ফারাজ আর আহাদকে বাড়ি যেতে দিল না। বন্ধু, বোন জামাই তথা সহকর্মীকে এক প্রকার জোর করে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে এলো সে। প্রিমাও খবর পাওয়া মাত্রই সকাল সকাল চলে এসেছে ওর মামার বাড়িতে। এখন দুপুর গড়িয়ে বিকেলের আবছা ছায়া নামতে শুরু করেছে চারদিকে। দুপুরের আহার পর্ব চুকিয়ে ড্রয়িং রুমের সোফায় আড্ডায় মেতেছে সবাই। ফারাজ, আহাদ আর প্রিমা তো আছেই, সাথে যুক্ত হয়েছে রুশদি। রুশদির সঙ্গে প্রিমার পরিচয়টা এর মধ্যে বেশ জমে উঠেছে। বড় সোফাটায় প্রিমা আর আহাদ পাশাপাশি বসেছে। সিঙ্গেল সোফায় আয়েশ করে বসেছে ফারাজ, আর পাশের সোফাটায় পাশাপাশি বসেছে রুশদি ও শের। কিন্তু এই আড্ডার আমেজ শেরের ভেতরে নেই। সে ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। তার ক্রুদ্ধ দৃষ্টি বারবার গিয়ে পড়ছে ফারাজের কোলের দিকে। সেখানে বেশ আয়েশ করে বসে আছে পিচ্চি প্রিমরোজ। শেরের ছোট্ট মনে ঝড়ের বেগে অভিমান আর বিরক্তি আছড়ে পড়ছে। পাপা কেনই পচা মেয়েটাকে কোলে নিয়ে বসে আছে? এই প্রিমরোজ মেয়েটাকে তার দু চোখের বিষ মনে হয়। শেরের মনে হচ্ছে এই মেয়েটা এলেই পাপা তাকে ভুলে যায়। শুধু পাপা কেন, শান চাচ্চু থেকে শুরু করে দাদু সবাই তাকে ফেলে এই প্রিমরোজকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তার আদরের ভাগ কেউ থাবা বসাবে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। পাপা কেন অন্যকে আদর করবে? পাপা তো শুধু তার। অথচ প্রিমরোজ এলেই পাপা তাকে চকলেট দেয়, কোলে বসিয়ে গল্প করে। শেরের বিরক্তি চরমে পৌঁছালো যখন দেখলো রুশদিও ফারাজের কোল থেকে প্রিমরোজকে নিজের কাছে টেনে নিল। রুশদি যেন প্রিমরোজের মায়ায় পড়ে গেছে। সে বাচ্চাদের মতো আদুরে গলায় জিজ্ঞেস করলো, হেই কিউটি, নাম কি তোমার?
প্রিমরোজ তার আধো আধো বুলি আর চপলতায় উত্তর দিল, আমার নাম পিমলোজ। বাচ্চা মেয়েটার এমন আধো আধো বল শুনে রুশদির ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরো হাসি ফুটে উঠল। মেয়েটা দেখতে সত্যি মাশাআল্লাহ, গায়ের রং ধবধবে ফর্সা, আর দুই গাল যেন পাকা টমেটোর মতো লাল হয়ে আছে। তার চোখ দুটোতে এক অদ্ভুত মায়া, আর এইটুকু বয়সেই মাথার চুলগুলো হালকা বাদামি রঙের। সব মিলিয়ে প্রিমরোজকে দেখতে কোনো জীবন্ত পুতুলের চেয়ে কম লাগছে না। রুশদি ভাবল, সব বাচ্চাই তো সুন্দর, প্রিমরোজকে বিশেষ নজরে দেখছে সে, এছাড়া কিছুই নয়। প্রিমরোজের কথা বলার ধরন শুনে ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল, শুধু একজন বাদে, শের। সবার সমস্বরে হাসির মাঝে প্রিমা রুশদির দিকে তাকিয়ে বলল, রুশদি, ওর পুরা নাম প্রেমরোজ আমনা। রুশদি আলতো করে প্রিমরোজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ওর সাথে গল্প জুড়ে দিয়েছে, কিন্তু এই দৃশ্যটা শেরের সহ্য সীমা ছাড়িয়ে গেল। ঠিক তখনই প্রিমরোজের প্রতি রুশদির ভালোবাসা আরও উপচে পড়ল। রুশদি প্রিমরোজের তুলতুলে গাল দুটোর দিকে তাকিয়ে মোহাচ্ছন্ন হয়ে পড়ল। মেয়েটার গালের লালচে আভা তাকে যেন বারবার কাছে টানছে। রুশদি প্রিমরোজকে আর একটু নিবিড়ভাবে আদর করতে করতে আলতো স্বরে বলল, এই রোজ, তুমি এত ভারী কিউট, তোমাকে একটা ছোট্ট করে চুমু দিই। রুশদির এমন আবদার শুনে উপস্থিত সবাই বেশ মজা পেল, কিন্তু শেরের কাছে মনে হলো তার পৃথিবীর শেষ সম্বলটুকু বোধহয় হাতছাড়া হয়ে যাচ্ছে। মমের ভালোবাসা এভাবে ভাগ হতে দেখে সে যেন পাথর হয়ে গেল। বাচ্চাদের মতো কান্না জুড়ে বসল সে। বিকেলের শেষ ভাগে আহাদ আর প্রিমা বিদায় নিয়েছে। জানালার বাইরে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। সন্ধ্যার হিমেল হাওয়া পর্দার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে জানান দিচ্ছে দিন শেষ। আগামীকাল শান আর সিফাত চলে যাবে ক্লাবে। দুটি প্রাণ ফিরে যাবে তাদের নিজস্ব পৃথিবীতে, যেখানে ঘাসের গন্ধ আর ফুটবলের উন্মাদনা মিশে আছে। ফুটবলারদের জগৎটা বড্ড বিচিত্র। সাধারণ মানুষ একটা গোল বা একটা জয় দেখে আনন্দ পায়, কিন্তু যারা মাঠে নামে তাদের কাছে ফুটবল মানে কেবল খেলা নয়, বরং নিজেদের অস্তিত্ব, স্বপ্ন আর ব্যক্তিত্বের লড়াই। শৈশবে যখন অন্য বাচ্চারা সাইকেল বা দামি ঘড়ির বায়না ধরত, শান আর সিফাত তখন বাবার কাছে আবদার করত একটা নতুন জার্সি বা একজোড়া স্পোর্টস শুয়ের জন্য। অনেক বাধার প্রতিকূলতা পেরিয়ে আজ তারা ফুটবলের সাথে নিজেদের পূর্ণতা খুঁজে পেয়েছে। দেশের জন্য ট্রফি জেতার স্বপ্ন যাদের চোখে, তাদের ফুটবল থেকে বিচ্ছিন্ন করা মানে যেন দেহ থেকে প্রাণ কেড়ে নেওয়া। এদিকে রুশদির আগামীকাল ম্যাট্রিক্স এক্সাম, প্রস্তুতি তার বেশ ভালোই, তবু আজ রাতে বইয়ের পাতায় মন বসানো দায় হয়ে পড়েছে। পড়ার টেবিলে সামনে খোলা অঙ্কের খাতা, হাতে কলম। একটা অঙ্ক নিয়ে সে প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছে। অঙ্কটা সে পারবে, কিন্তু মস্তিষ্ক আজ যেন অবাধ্য হয়ে উঠেছে। 2-3 মিনিট পর পর অলসভাবে একটা লাইন লিখছে সে। এক সময় হাল ছেড়ে দিয়ে বাহারটা টেবিলের উপর রেখে তার তালুতে মাথা ঠেকিয়ে আনমনে খাতার উপরের দিকে মান্ডালা আঁকতে শুরু করলো। ফারাজ দরজার কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিল রুশদিকে। তার অমনোযোগ, তার ক্লান্তি আর অবুঝ পেন্সিলের আঁচড়, সবই ফারাজের নজর এড়ালো না। ধীর পায়ে সে এগিয়ে এলো পড়ার টেবিলের পাশে। এক হাতের ভর টেবিলের উপর রেখে সে স্থির হয়ে দাঁড়ালো রুশদির খুব কাছে। রুশদি তার খাতার পাতায় মান্ডালা আঁকায় যখন ব্যস্ত, ঠিক তখনই ফারাজের হাতের স্পর্শে সে কিছুটা সম্মতি ফিরে পেল। তবে তার চোখে মুখে কোনো বিস্ময় নেই, বরং এক অদ্ভুত অনুভূতিহীন নিয়ে সে তাকালো ফারাজের দিকে। ফারাজ কিছুক্ষণ ওর খাতার দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, পড়াশোনা কি পারো আদৌ? রুশদি নিরাসক্ত স্বরে জবাব দিল, পারি। ফারাজ এবার নিজের বিরক্তিটা একটু স্পষ্ট করে বলল, একটা অঙ্ক করতে এতক্ষণ লাগছে, কাল খাতায় লিখবে কি? রুশদি কলমটা হাতে ঘুরিয়ে টিপ্পনি কাটল। আপনার মাথা আর আমার মুন্ডু। ফারাজ ভ্রু কুঁচকে এক পলক রুশদির দিকে তাকালো। তার চোখে মুখে তখন এসব কি বলছে টাইপ একটা ভাব। সে পাল্টা প্রশ্ন করল, পরীক্ষা কি আমার মাথা আর তোমার মুন্ডু নিয়ে কোশ্চেন আসবে? রুশদি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলো না, শুধু উপর নিচ মাথা নেড়ে সায় দিল। ফারাজ খানিকটা থতমত খেয়ে গেল ওর এই নিষ্পৃহতায়। তার মেজাজ এখন খিটখিটে হওয়ার কথা ছিল, কিন্তু রুশদির অদ্ভুত লজিকের কাছে সে যেন ভাষা হারিয়ে ফেলেছে। সে আবার প্রশ্ন করল, পরীক্ষা ফেল করার ইচ্ছা আছে নাকি?
রোশদি এবারও চোখ বন্ধ করে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। ফারাজ এবার ব্যঙ্গ করে বলল, ফেল করলে তোমাকে গার্মেন্টসে চাকরি দিয়ে দেবো। সারফারাজ খানের বউ এইচএসসি ফেল করেছে। ইস, কথাটা কেমন শোনায়। নিজের সাথে সাথে আমার মান সম্মানটাও ডুবাবে। রোশদি একবার এদিক ওদিক তাকিয়ে বলল। আমি তো দেখতে পারছি না। ফারাজ অবাক হয়ে বলল, কি দেখতে পাচ্ছ না? আপনার মান সম্মান। ফারাজ ক্ষুব্ধ হয়ে বলল, মজা করছো আমার সাথে? আপনার মনে হয়? হ্যাঁ। তবে করছি। ফারাজের ধৈর্যের ভাত যেন ভেঙে যাচ্ছে। সে আর্তনাদ করার মতো গলায় বলল, তুমি কি পাগল? আপনার মনে হয়? হ্যাঁ। হবে তাই। ফারাজ এবার তুরুপের তাস ছাড়ল। পাবনা যেতে চাও? রোশদি এক মুহূর্ত দেরি না করে বলল। একবার ঘুরে এসেছি। ফারাজ ভিমড়ি খেয়ে জিজ্ঞেস করল, কোথা থেকে? পাবনা মেন্টাল হসপিটাল থেকে। ফারাজ এবার নিজের কপাল চাপড়ে বলল। রুশদি, জানো তুমি একটা 5P? রোশদি কৌতূহলী চোখে তাকালো। 5P মানে? পাবনা পাগলা গারদের পলাতক পাগল। রোশদি যেন একটা বড় প্রশংসাপত্র পেয়েছে এমনভাবে বলল। আপনার ব্রেন ভালো, সঠিক ধরতে পেরেছেন। ফারাজ আর পারল না। সে বলল, তোমার সাথে আর কিছুক্ষণ কথা বললে এই ভালো ব্রেনটাও খারাপ হয়ে যাবে। রোশদি মৃদু হেসে জয়ের ভঙ্গিতে বলল, আপনি আসলেই বুদ্ধিমান। আমি যে আপনাকে পাগল করার মিশনে নেমেছি সেটা শেষমেশ ধরতে পারলেন। গুড। ফারাজ আর তর্কে গেল না। টেবিলের উপর ছোট্ট একটি মখমলের বক্স রেখে বলল, কথা কম বলো। দেখো এটা পছন্দ হয়েছে কিনা। রোশদি একবার বক্সটার দিকে আবার ফারাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি আছে এতে? ফারাজ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বিরক্তিমাখা গলায় বলল। ঘোড়ার ডিম আছে, ভেজে খেয়ে নাও। ফারাজের এমন উত্তরে রুশদির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অনেক কষ্টে সেই হাসি চেপে রেখে সে বক্সটা হাতে নিল। ঢাকনা খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে একটি চমৎকার আংটি। এটা কি স্বর্ণের, সিটি গোল্ড নাকি হীরা তা বোঝার মতো বিশেষণ সে নয়। তবে আংটির ওপর বসানো টকটকে লাল পাথরটা যেন আগুনের মতো জ্বলছে। অসাধারণ তার কারুকাজ। আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সে দরজার দিকে তাকিয়ে বলল। কোথায় পেলেন এটা? ফারাজ আড়াল থেকে জবাব দিল। তোমার মামা রাস্তায় ফেলে গিয়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। রুশদি মুচকি হেসে বলল, আমাকে গিফট করলেন? না। ওপাশ থেকে সংক্ষিপ্ত উত্তর এলো। রুশদি আংটিটার দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখল। লাল পাথরের প্রতিফলন তার চোখের মণিতে এসে লাগছে। এমন নিখুঁত আর রুচিশীল একটা জিনিস ফারাজ তার জন্য পছন্দ করে এনেছে ভেবে মনের কোণে এক ফালি ভালো লাগার রোদ এসে পড়ল। সে মৃদু স্বরে নিজে নিজেই বলল, থ্যাংক ইউ ফর ইয়োর গিফট। বহুদিন পর সে অদ্ভুত ছেলেটার কাছ থেকে আবার মেসেজ এলো তিথির ফোনে। প্রায় 2 ঘন্টা আগে পাঠানো ছোট্ট একটি বার্তা। ইনবক্সে ক্লিক করতে স্ক্রিন জুড়ে ভেসে উঠল শানের সে চিরচেনা পাগলামি। তিথি এক নিঃশ্বাসে পড়ে ফেলল পুরোটা। বেআইন, অনেক বিরক্ত করলাম আপনাকে কদিন। তবে এবার আপনার ছুটি, হয়তো কয়েকদিন কিংবা কয়েক মাসের জন্য। এই আইডি থেকে আর কোনো মেসেজ আপনার কাছে যাবে না। ভাববেন না হারিয়ে যাচ্ছে, আসলে ক্যারিয়ার করতে যাচ্ছে। আমি জানি আমি খুব উদ্ভট একটা ছেলে, কোনো কিছু চেপে রাখতে পারি না। পরিস্থিতি কিংবা পরিবেশ কিছুই আমার মাথায় ঢোকে না, যা আসে বলে ফেলি। আমার আচরণে হয়তো আপনি আমাকে খারাপ ভেবেছেন কিংবা আমি আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলাম, তবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ মানুষকে বিরক্ত করতে আমার দারুণ লাগে। আপনি যদি সত্যি বিরক্ত হয়ে থাকেন তবেই আমি সফল। আপাতত কিছুদিন বিরতি দিলাম, তবে মনে রাখবেন আমি আবার ফিরব আর আপনাকে আগের মতোই চালিয়ে মারব। ততদিন অবধি বিরক্ত করব যতদিন আপনি না আমার হচ্ছেন। আমি এত সহজে পিছু ছাড়ার পাত্র নই। আবারও দেখা হবে, কথা হবে, আর 1000 বার আপনাকে প্রপোজ করা হবে। আপাতত বিদায় বেআইন। লাভ ইউ। মনে মনে লাভ ইউ টু বলতে ভুলবেন না কিন্তু। মেসেজটা পড়া শেষ করে তিথি দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। প্রবাদে আছে, মানুষ অভ্যাসের দাস। অপছন্দের কোনো কাজ যদি কেউ প্রতিনিয়ত করতে থাকে তবে অজান্তেই তা একদিন পছন্দের তালিকায় জায়গা করে নেয়।
রোজ ঘটে যাওয়া বিরক্তির বিষয়গুলো যখন হঠাৎ থেমে যায় তখন মনের কোনো এক কোণে এক প্রকার হাহাকার জন্ম নেয়। তিথির ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটছে। শানের পাঠিয়ে যাওয়া সেই অদ্ভুত মেসেজগুলো কিংবা কলেজের গেটে অতন্ত্র প্রহরীর মতো তার দাঁড়িয়ে থাকা, এই সবই এতদিন ছিল চরম বিরক্তির উৎস। কিন্তু আজ এই বিদায়বেলায় সেই বিরক্তিগুলো যেন সূক্ষ্ম এক ভালো লাগার রং মেখে বিষণ্ণতায় রূপ নিয়েছে। শান তার লক্ষ্য সফল হয়েছে কিনা তার জানা নেই, তবে তিথি যে ছেলেটাকে মিস করতে শুরু করেছে তা যে স্পষ্ট। বসুন্ধরা কিংসের বিশাল চত্বরের বাইরে তখন ফারাজের গাড়ি দাঁড়িয়ে। দরজা খুলে শান আর সিফাত একসাথে গাড়ি থেকে নামলো। গাড়ির ডিকি থেকে নিজেদের লাগেজটা বের করে বিদায় নিয়ে তারা ক্লাবে ঢুকতেই যাচ্ছিল, ঠিক তখনই সিফাত ফিরে এসে হুট করে ফারাজকে জড়িয়ে ধরল। সিফাতের কণ্ঠে একরাশ অপরাধ বোধ আর জড়তা। সে কাঁপা কাঁপা গলায় বলল, সরি ভাইয়া, তখন নেশার ঘরে ছিলাম বলে তোমাকে যা নয় তা শুনিয়ে দিয়েছে। আমি সত্যিই খুব দুঃখিত ভাইয়া। বিশ্বাস করো, তখন আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।